ফেব্রুয়ারি ইউক্রেনের রাজধানী। রাশিয়া ইউক্রেনের ব্লিটজক্রিগ চালিয়ে বিশ্বকে চমকে দিল। কিন্তু কেন এটি এত বড় একটি বিপর্যয়ে পরিণত হলো? কীভাবে ছোট একটি দেশ নিজের টেকনোলজিক্যাল ইনোভেশন ও অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ব্যবহার করে একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে শক্তিশালী ডিফেন্স গড়ে তুলল? ইউক্রেন রাশিয়া যুদ্ধ জিওপলিটিক্যাল পাওয়ার প্লে না আইডিওলজিক্যাল ক্লাস? আসল কারণটা কি? ট্রাম্পের হুমকি কি সত্যিই রাশিয়ার অর্থনীতি ভেঙে ফেলতে পেরেছে, নাকি নতুন একটি গ্লোবাল ইকোনমি গঠিত হচ্ছে? 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পুরোদমে সামরিক হামলা চালায়, যা 2014 সাল থেকে চলা রুশ ইউক্রেনীয় যুদ্ধের একটি ভয়াবহ অংশকে চিহ্নিত করে। এই অ্যাকশনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এবং প্রাণঘাতী যুদ্ধ হিসেবে চিহ্নিত হয়েছে, যা কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং গ্লোবাল সিকিউরিটি, ইকোনমি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান সিস্টেমের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছে। এই যুদ্ধে একদিকে রাশিয়া, ডোনেস্ক ও লিউনাক্স রিপাবলিক, বেলারুশ ও উত্তর কোরিয়ার মতো মিত্ররা অবস্থান নিয়েছে। অন্যদিকে ইউক্রেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলির ব্যাপক মিলিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল হেল্প নিয়ে পাওয়ারফুল ডিফেন্স গড়ে তুলেছে। জুলাই 2025 তথ্য অনুযায়ী রুশ বাহিনী ইউক্রেনের প্রায় 19% এলাকা দখল করে রেখেছে, যার মধ্যে 2014 সালের আগে থেকে দখলকৃত ক্রিমিয়া ও দোনবাসের অংশও অন্তর্ভুক্ত। তবে ইউক্রেন ও রাশিয়ার কার্কস ও বেলগোরদ অঞ্চলের কিছু অংশ কন্ট্রোল করছে। এই অ্যাটাক গ্লোবালি তীব্র নিন্দা ও প্রতিরোধের মুখোমুখি হয়েছে এবং এর প্রতিক্রিয়ায় রাশিয়া বিশ্বের সবচেয়ে বেশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাগ্রস্ত অর্থনীতিতে পরিণত হয়েছে। এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করেছে, যেখানে লক্ষ লক্ষ ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ভিডিওটি শুধুমাত্র বর্তমান পরিস্থিতি বা পরিসংখ্যানের বর্ণনা দেবে না, বরং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে শুরু করে সামরিক কৌশল, মানবিক সংকট এবং অর্থনৈতিক প্রভাবের মতো প্রতিটি দিককে একটি সমালোচনামূলক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করবে। এর মূল লক্ষ্য হলো দর্শককে এই সংঘাতের একটি পূর্ণাঙ্গ ও বহুমুখী চিত্র প্রদান করা, যা এর গভীর কারণ এবং ইন্টারন্যাশনাল প্রভাবকে বুঝতে সাহায্য করবে। এখন আমরা এই ঘটনাটি 6টি ভাগে বোঝার চেষ্টা করব। 1. রাশিয়া ইউক্রেনের বর্তমান পরিস্থিতি। 2. ঐতিহাসিক প্রেক্ষাপট। 2. জাতির উত্থান ও তাদের সম্পর্ক। 3. সংঘাতের মূল কারণ, কেন যুদ্ধ অনিবার্য হলো। 4. যুদ্ধের কৌশল ও রণনীতি, টেকনোলজির ব্যবহার। 5. মানবিক ও আর্থিক প্রভাব, বিশ্বজুড়ে সংঘাতের ঢেউ। 6. এর ভবিষ্যৎ ও পরিণতি কী। এই অ্যাকশনের গভীর তাৎপর্য কেবল মিলিটারি বা জিওপলিটিক্যাল দিক থেকে সংগঠিত নয়, বরং এটি একটি মৌলিক পরিবর্তনকে নির্দেশ করে, যা গ্লোবাল সিস্টেম, ইকোনমিক স্টেবিলিটি অ্যান্ড মিলিটারি স্ট্র্যাটেজির নতুন সংজ্ঞা তৈরি করছে। ইন্টারন্যাশনাল লয়ের চোখে এটি একটি সার্বভৌম রাষ্ট্রের উপর আরেকটি রাষ্ট্রের সরাসরি অ্যাটাক, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিষ্ঠিত গ্লোবাল অর্ডারের ভিত্তিকে চ্যালেঞ্জ করে। এই যুদ্ধ বিশ্ব শক্তিগুলিকে নতুন করে মেরুকরণ করতে বাধ্য করছে, যেখানে পশ্চিমা জোটের পাশাপাশি চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো দেশগুলিকে নিয়ে একটি নতুন ইউরেশিয়ান ব্লক গঠিত হচ্ছে। এটি প্রচলিত মিলিটারি স্ট্র্যাটেজির কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন তুলছে, কারণ দুর্বল মিলিটারি পাওয়ারের একটি দেশ কীভাবে উন্নত টেকনোলজিক্যাল ইনোভেশন ব্যবহার করে এবং অসম যুদ্ধের মাধ্যমে একটি সুপার পাওয়ারের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে ডিফেন্স গড়ে তুলতে পারে, তার এক বাস্তব উদাহরণ এই যুদ্ধ। এই সংঘাতের ঢেউ শুধুমাত্র ইউরোপে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি একটি নতুন গ্লোবাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেমের সূচনা করতে পারে, যা ওয়েস্টার্ন কন্ট্রোলকে সরাসরি চ্যালেঞ্জ করছে। রাশিয়া ও ইউক্রেনের ঐতিহাসিক সম্পর্ক 1000 বছরেরও বেশি পুরানো। এর শিকড় নিহিত রয়েছে প্রথম স্লাভিক রাষ্ট্র কিয়েভেন রুশের মধ্যে, যার কেন্দ্রস্থল ছিল বর্তমান ইউক্রেনের রাজধানী কিয়েভে। 960 খ্রিস্টাব্দে এই অঞ্চলে গ্র্যান্ড প্রিন্স ভ্লাদিমির দ্য গ্রেট জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্স সিয়াতস্লাভের সন্তান ছিলেন এবং 980 থেকে 1015 খ্রিস্টাব্দ পর্যন্ত কিয়েভান রুশ শাসন করেন। তার শাসনের আগে কিয়েভান রুশ বিভক্ত ও বিচ্ছিন্ন ছোট ছোট রাজ্য ছিল। ভ্লাদিমির চেষ্টা করেছিলেন এক রাজ্য গঠন করতে এবং কেন্দ্রীয় শাসন প্রতিষ্ঠা করতে। 988 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং জনগণকে এটি গ্রহণ করতে উৎসাহিত করেন। তার খ্রিস্ট ধর্ম গ্রহণের প্রধান উদ্দেশ্য ছিল রাজনৈতিক ঐক্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। ভ্লাদিমির দ্য গ্রেটের শাসনকালে ইউক্রেন, রাশিয়া ও বেলারুশের ইতিহাস ও সংস্কৃতিতে চিরস্থায়ী ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব পড়েছে। এই ঐতিহাসিক সংযোগের উপর ভিত্তি করেই রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার দাবি করে আসছে যে রুশ ও ইউক্রেনীয়রা এক জাতি। তবে একই সাধারণ উৎস থাকা সত্ত্বেও দুই জাতির ইতিহাস ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, যা তাদের মধ্যে বর্তমানে গভীর বিভেদ তৈরি করেছে। পরবর্তী সেঞ্চুরিগুলিতে ইউক্রেন বহুবার বিভিন্ন সাম্রাজ্যের হাতে খণ্ড বিখণ্ড হয়েছে। 17 শতকে দুনিপার নদীর পূর্বাঞ্চল রাশিয়ার জারতন্ত্রের অধীনে চলে আসে এবং 1793 সালে ডান্তির ইউক্রেন ও রাশিয়ার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই সময়ে
রুশ কর্তৃপক্ষ রাশিফিকেশন নামে একটি নীতি বাস্তবায়ন করে, যার মাধ্যমে ইউক্রেনীয় ভাষার ব্যবহার এবং সংস্কৃতিকে দমন করা হয়। 1917 সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পর ইউক্রেন একটি রক্তাক্ষয়ী গৃহযুদ্ধের মধ্য দিয়ে যায় এবং 1922 সালে সোভিয়েত ইউনিয়নের সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়। 1930 শতকের শুরুতে সোভিয়েত নেতা জোসেফ স্টালিনের কৃষি নীতি, যেখানে ব্যক্তিগত কৃষি জমি ও পশু সম্পদ রাষ্ট্রীয় খামারে একত্রিত করা হয়। পরে খরা ও খাদ্য সংকটে ইউক্রেনে একটি ভয়াবহ দুর্ভিক্ষ সৃষ্টি হয়। এই দুর্ভিক্ষে লক্ষ লক্ষ ইউক্রেনীয় মারা যায়। এই ঘটনাটি ইউক্রেনীয় জাতীয় চেতনায় একটি গভীর ক্ষত সৃষ্টি করে, যা রাশিয়ার প্রতি অবিশ্বাসকে আরও বাড়িয়ে তোলে। ইউক্রেন এবং অন্যান্য দেশ এটিকে ইচ্ছাকৃত গণহত্যা, জেনোসাইড বা হলোদমোর কৃত্রিম দুর্ভিক্ষ হিসাবে চিহ্নিত করেছে, যদিও রাশিয়া এটিকে মানবিক ট্র্যাজেডি বলে দাবি করে। এই ভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যা ইউক্রেনীয়দের কাছে এটি কেবল একটি দুর্ভিক্ষ নয়, বরং তাদের অস্তিত্বকে নিশ্চিহ্ন করার একটি ইচ্ছাকৃত চেষ্টা হিসেবে বিবেচিত হয়েছে, যা রাশিয়ার একজাতি দাবির সম্পূর্ণ বিপরীত। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। 1994 সালে বুদাপেস্ট স্মারকের অধীনে ইউক্রেন তার পারমাণবিক অস্ত্রাগার পর্যন্ত ত্যাগ করে। এর বিনিময়ে রাশিয়া, ইউকে আর ইউএস ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দেয়। তবে ইউক্রেন ইউরোপের দিকে ঝুঁকে পড়া এবং ন্যাটোর সম্ভাব্য সম্প্রসারণ নিয়ে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ন্যাটো হলো নর্থ আটলান্টিক টেরিটরি অর্গানাইজেশন, যেটি মূলত সদস্য দেশগুলিকে পরস্পরের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য গঠিত। মূল 12টি দেশ ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, ইতালি, ডেনমার্ক, পর্তুগাল আর আয়ারল্যান্ড। বর্তমানে 30টির বেশি সদস্য দেশ রয়েছে। ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হচ্ছে, যদি কোনো সদস্য দেশ অন্য দেশের সামরিক প্রভাবে আক্রান্ত হয়, অন্য সব দেশ তার নিজের প্রতি হামলা হিসেবে গণ্য করবে এবং প্রতিরোধে একত্রিত হবে। 2004 সালের অরেঞ্জ রিভলিউশন এবং 2014 সালের ইউরোমাইদান রিভলিউশন, যা ইউক্রেনের রুশপন্থী সরকারের পতন ঘটায়, যা রাশিয়ার কাছে একটি নিরাপত্তার হুমকি হিসেবে বিবেচিত হয়। এই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্তমান সংঘাতের জন্য একটি গভীর ভিত্তি তৈরি করেছে। ইউক্রেনীয়দের কাছে এটি কেবল ক্রিমিয়া বা দোনবাসের ভূমি রক্ষার যুদ্ধ নয়, এটি তাদের ভাষা, সংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। অন্যদিকে রাশিয়ার কাছে এটি ওয়েস্টার্ন ডমিনেন্সের বিরুদ্ধে তার ঐতিহাসিক জিওপলিটিক্যাল কন্ট্রোল ধরে রাখার লড়াই। এই পরস্পর বিরোধী ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি শান্তির আলোচনাকে অত্যন্ত জটিল করে তুলেছে, কারণ উভয় পক্ষই মনে করে যে এই সংঘাত তাদের অস্তিত্বের মূলে আঘাত করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ বহু পুরানো। এটি কেবল 2014 বা 2022 সালের ঘটনার ফল নয়, বরং ঐতিহাসিক টানাপোড়েন ও ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কনসার্নের চূড়ান্ত রূপ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেশ কয়েকটি প্রাক্তন সোভিয়েত রাষ্ট্র ন্যাটোর সদস্য হয়। রাশিয়া এই সম্প্রসারণকে 1990 দশকের ওয়েস্টার্ন পাওয়ারের দেওয়া পূর্ব দিকে সম্প্রসারিত না হওয়ার ইনফর্মাল প্রমিসের লঙ্ঘন হিসেবে দেখে আসছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলছেন যে ন্যাটোর সম্প্রসারণ রাশিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের অনুমতি দেওয়া যাবে না। এই আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে 2014 সালে ইউক্রেনীয় বিপ্লব বা ইউরোমাইদান সংঘাতকে এক নতুন স্তরে নিয়ে যায়। 2013 সালের নভেম্বরে ইউক্রেনের তৎকালীন রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ইউরোপীয় ইউনিয়নদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করতে অস্বীকৃতি জানালে কিয়েভে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। 2014 সালের ফেব্রুয়ারিতে এই বিক্ষোভ চূড়ান্ত রূপ ধারণ করে এবং ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করে। রাশিয়া এই ঘটনাটিকে একটি ষড়যন্ত্রমূলক আন্দোলন হিসেবে আখ্যায়িত করে, যা বৈধ সরকারকে জোরপূর্বক অপসারণ করেছে। ইউক্রেনের নতুন সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে রাশিয়ার সামরিক চিহ্নবিহীন রুশ সেনাদের দ্বারা ক্রিমিয়া দখল করে নেয়। একটি বিতর্কিত গণভোটের মাধ্যমে এটিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে। একই সময়ে রুশ সমর্থিত বিচ্ছিন্নবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাস অঞ্চলে যুদ্ধ শুরু করে, যা 2014 সাল থেকে চলমান ছিল। 2022 সালের 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার ঘোষণা দেন। তার ভাষণে তিনি এই অভিযানের দুটি প্রধান উদ্দেশ্য ঘোষণা করেন: 1. ডিমিলিটারাইজেশন, 2. ডিনাজিফিকেশন। মানে ইউক্রেনের কোনো নিজস্ব মিলিটারি পাওয়ার থাকবে না, আর হিটলারের মতাদর্শ বা ন্যাসি নীতি থাকবে না, কারণ ইউক্রেনে তখনও কিছু স্কুল কলেজে ন্যাসি আদর্শের প্রভাব ছিল। তিনি আরও বলেন, এই অভিযান দোনবাসের রুশভাষী অঞ্চলের জনগণকে গণহত্যার থেকে রক্ষার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পুতিন ইউক্রেনের রাষ্ট্রত্বের অধিকার নিয়ে প্রশ্ন তোলেন এবং ইউক্রেনকে নব্য ন্যাসিদের দ্বারা শাসিত বলে অভিযোগ করেন। ইউক্রেনীয় বিপ্লব এবং ন্যাটোর সম্প্রসারণের বিতর্ক দুটি ভিন্ন ঘটনা মনে হলেও
রাশিয়ার জিওপলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এগুলি একটি বৃহৎ ওয়েস্টার্ন পাওয়ারের অগ্রাসনের অংশ। রাশিয়া তার নিরাপত্তার উদ্বেগকে দ্বন্দ্বের কারণ হিসেবে তুলে ধরলেও এটি আসলে তার নিজস্ব প্রভাব বা কন্ট্রোল হারানোর ভয় থেকে জন্ম। রাশিয়া ইউক্রেনীয় বিপ্লবকে ইনসুরেকশন বা নব্য ন্যাসিদের কাজ হিসেবে বর্ণনা করে গ্লোবাল লিজিটিমেসির একটি গল্প বা ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল। এর উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, ওয়েস্টার্ন মিলিটারি জোট ন্যাটোর সম্প্রসারণকে রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকি হিসেবে প্রমাণ করা, এবং দ্বিতীয়ত, ইউক্রেনের গণতান্ত্রিক ওয়েস্টার্ন ফ্রেন্ডলি আকাঙ্ক্ষাকে নস্যাৎ করা। এই ন্যারেটিভটি রাশিয়ার অগ্রাসনকে কেবল ডিফেন্স হিসেবে উপস্থাপন করে না, বরং এটি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বিভক্ত করার একটি কৌশলও বটে। এটি দেখায় যে সংঘাতের মূল কারণ কেবল সামরিক বা ভূ রাজনৈতিক নয়, বরং এটি একটি আইডিওলজিক্যাল ও সাইকোলজিক্যাল লড়াই, যেখানে রাশিয়ার ওয়েস্টার্ন ডেমোক্রেসির মডেলকে জোন অফ ইনফ্লুয়েন্সের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে। রুশ ইউক্রেনীয় সংঘাত আধুনিক যুদ্ধের একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে। প্রাথমিকভাবে রাশিয়া একটি ব্লিটজক্রিগ বা বিদ্যুৎ গতিতে আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে পরাজিত করতে চেয়েছিল, যার লক্ষ্য ছিল অল্প সময়ের মধ্যে কিয়েভ দখল করা। তবে কিয়েভের আশেপাশে তীব্র প্রতিরোধ ও সরবরাহজনিত সমস্যার কারণে রুশ সেনারা এপ্রিল 2022-এর মধ্যে পিছু হটতে বাধ্য হয়। এই প্রাথমিক ব্যর্থতার পর রাশিয়া তার কৌশল পরিবর্তন করে। এখন তারা ধীরে ধীরে ইউক্রেনীয় বাহিনীকে ক্ষয় করে ফেলার কৌশল অবলম্বন করছে, যেখানে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে ব্যাপক গোলাবর্ষণ ও ধারাবাহিক গ্রাউন্ড অ্যাসল্ট চালাচ্ছে। রাশিয়া সামরিক শক্তির তুলনায় দুর্বল হওয়া সত্ত্বেও ইউক্রেন অসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার কৌশলের মাধ্যমে কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। তারা ছোট ছোট দলে ভাগ হয়ে আক্রমণ করছে, যা ক্ষয়ক্ষতি কমিয়ে রাশিয়ার অভিযানকে ধীর করছে। ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার প্রচলিত সামরিক মতবাদকে অকার্যকর প্রমাণ করছে। তারা রাশিয়ান বাহিনীকে শহরাঞ্চলে প্রবেশ করতে দিয়ে তাদের ঘিরে ফেলা এবং ছোট ছোট সাঁজোয়া ইউনিট দিয়ে আঘাত করে সরবরাহের পথ বিচ্ছিন্ন করার কৌশল অবলম্বন করছে। স্থানীয় বেসামরিক ব্যক্তিরাও স্মার্টফোন অ্যাপস ব্যবহার করে শত্রুদের অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করে ডিজিটাল প্রতিরোধ গড়ে তুলছে। এই আঘাত হানা এবং পালানোর কৌশল, হিট অ্যান্ড রান ট্যাকটিক্স, রুশ সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে এবং তাদের সামরিক ব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই যুদ্ধে ড্রোনই সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে, যা উভয় পক্ষের কৌশলকে নতুন রূপ দিয়েছে। ড্রোনগুলি এখন গোয়েন্দা, লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং নির্ভুল হামলার জন্য ব্যবহার করা হয়, যা প্রচলিত অস্ত্রের কার্যকর রেঞ্জের বাইরেও কাজ করে। $500 মূল্যের একটি এফপিভি ড্রোন 14 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত আনতে পারে, যা বিহাইন্ড দ্য ব্যাটেল ফ্রন্টে একটা কিল জোন তৈরি করছে। এই কারণে সামরিক রসদ ও আহত সেনাদের পরিবহন এখন পদাতিক বা গ্রাউন্ড ড্রোন দিয়ে করা হয়। ড্রোন হামলা ঠেকানোর জন্য উভয় পক্ষই জ্যামিং ডিভাইস এবং ইন্টারসেপ্টর ড্রোন যেমন আরব্যালেট ব্যবহার করছে, যা প্রমাণ করে যে ড্রোন প্রতিরোধ যুদ্ধের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। যুদ্ধ কেবল ট্র্যাডিশনাল যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি সাইবার জগতেও বিস্তৃত হয়েছে। রাশিয়া ও ইউক্রেনের হ্যাকাররা একে অপরের তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়্যার হামলা চালাচ্ছে, যার ফলে বিভিন্ন দেশের আর্থিক প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংঘাত দেখিয়ে দিয়েছে যে সামরিক বাজেট বা অস্ত্রের সংখ্যা নয়, বরং প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার, তথ্যের গতি এবং অসম যুদ্ধ কৌশলই আধুনিক যুদ্ধক্ষেত্রের জয়ের মূল চাবিকাঠি। এটি ট্র্যাডিশনাল মিলিটারি পাওয়ারের একটি যুগান্তকারী পরিবর্তনকে নির্দেশ করে। এটি প্রমাণ করে যে ক্লাসিক্যাল যুদ্ধ ও টেকনোলজিক্যাল যুদ্ধের মধ্যে পার্থক্য ক্রমশ কমে যাচ্ছে। একটি রাষ্ট্রের নিরাপত্তা এখন কেবল একটি সামরিক শক্তির উপর নির্ভর করে না, বরং সাইবার নিরাপত্তা, টেকনোলজি এবং জনগণের প্রতিরোধের উপর নির্ভর করে। ইউক্রেন রাশিয়ার দ্বন্দ্ব সবচেয়ে গভীর প্রভাব পড়েছে মানবিক ও অর্থনৈতিক ক্ষেত্রে, যা বিশ্বজুড়ে হিংসার ঢেউ ছড়িয়ে দিয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি করেছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর মতে প্রায় 1 কোটি ইউক্রেনীয় তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, যার মধ্যে 8.8 মিলিয়নেরও বেশি মানুষ দেশ ছেড়েছে এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত মানুষের 90% নারী ও শিশু, কারণ 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগ নিষিদ্ধ। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের জোরপূর্বক রাশিয়ায় স্থানান্তরের অভিযোগও উঠেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। রুশ সেনাদের বিরুদ্ধে বুচা গণহত্যার মতো নৃশংস ঘটনা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগও উঠেছে, যা মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। যুদ্ধের ফলে শিশুদের মানসিক স্বাস্থ্য সংকট, শিক্ষা ব্যাহত হওয়া, নারী ও শিশুদের প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা ও মানব পাচারের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইউক্রেন ও রাশিয়া
বিশ্বের প্রধান খাদ্যশস্য গম ও ভুট্টা এবং সার রপ্তানিকারক দেশ। যুদ্ধের কারণে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য ও সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, যা বিশ্বব্যাপী খাদ্য সংকট ও মূল্যস্ফীতি বাড়িয়েছে। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন, ইউনাইটেড স্টেট এবং অন্যান্য দেশ রাশিয়ার উপর ব্যাপক আর্থিক ও প্রযুক্তিগত নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার মধ্যে সুইফট আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা থেকে রুশ ব্যাংকগুলিকে বাদ দিয়েছে। প্রাথমিক অর্থনৈতিক পতনের আশঙ্কা থাকলেও রাশিয়া তার অর্থনীতিকে একটি যুদ্ধ অর্থনীতিতে রূপান্তর করতে সক্ষম হয়েছে। সামরিক ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সামরিক শিল্পে নতুন কর্মসংস্থান তৈরি করেছে এবং রাশিয়ার জিডিপিকে শক্তিশালী করেছে। পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়া চীন ও ভারতের সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। রাশিয়া, চীন ও ভারত একে অপরের সঙ্গে পণ্য কেনাবেচা করার সময় মার্কিন ডলার ইউএসডি ব্যবহারের বদলে নিজ নিজ দেশীয় মুদ্রা রাশিয়ান রুবেল এবং চাইনিজ ইউয়ান ব্যবহার করছে। পশ্চিমা দেশগুলির দ্বারা আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞাগুলি রাশিয়ার অর্থনীতিকে দ্রুত ভেঙে ফেলার প্রাথমিক উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এর পরিবর্তে এটি একটি নতুন গ্লোবাল ইকোনমি মেরুকরণ এবং পশ্চিমা বিরোধী বাণিজ্যিক ব্যবস্থার উত্থান ঘটিয়েছে, যা প্রমাণ করে যে একতরফা অর্থনৈতিক চাপ বর্তমান বিশ্বে আগের মতো কার্যকর নয়। এই প্রবণতা একটি দ্বিখণ্ডিত গ্লোবাল ইকোনমির জন্ম দিয়েছে। এখানে একটি ওয়েস্টার্ন ব্লক এবং একটি ইউরেশিয়ান ব্লক তৈরি হয়েছে। এই পরিবর্তনগুলি ভবিষ্যতে জিওপলিটিক্যাল সংঘাতের সময় অর্থনৈতিক প্রতিরোধ কৌশলকে প্রভাবিত করবে। এটি প্রমাণ করে যে বিশ্ব ক্রমশ বহু বিভক্ত অর্থাৎ মাল্টিপোলার হচ্ছে এবং মার্কিন ডলারের আধিপত্য ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে পড়ছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও এখনও পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। 2024 ও 25 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বেশ কিছু শান্তি আলোচনা শুরু হয়েছিল, কিন্তু তা থমকে গেছে। দুই দেশের নেতৃত্ব, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে সরাসরি কথোপকথন বা আলোচনা হয়েছে, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত ধর্মিতার কারণে সেগুলি প্রায় স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে গেছে। রাশিয়ার প্রধান দাবি হলো ইউক্রেনকে অধিকৃত অঞ্চলগুলির নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে, যা কিয়েভ মেনে নিতে রাজি নয়। অন্যদিকে জেলেনস্কি জোর দিয়ে বলছেন যে তিনি কেবল পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন। তবে এই সংঘাতের মাঝেই শান্তির পক্ষে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। 2024 সালের শেষের দিকে ইউক্রেনের জনগণের মনোভাব পরিবর্তিত হয়েছে। যুদ্ধের প্রথম দিকে অধিকাংশ মানুষ সামরিক সমাধানের পক্ষে থাকলেও জুলাই 2025 নাগাদ 69% ইউক্রেনীয় একটি পিসফুল রিসলিউশন চেয়েছিল। একই সময়ে রাশিয়ার প্রায় 2/3 মানুষও সামরিক কার্যকলাপ চালিয়ে যাওয়ার পরিবর্তে শান্তি আলোচনার পক্ষে তাদের মতামত দিয়েছে। জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা বৃদ্ধি পেলেও তাদের নিজ নিজ সরকারের কঠোর অবস্থান এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর পক্ষ থেকে পাওয়া সামরিক সহায়তা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলছে। ইউক্রেনকে ওয়েস্টার্ন মিলিটারি সহায়তা অব্যাহত রাখতে হবে, যাতে তারা আলোচনার টেবিলে একটি শক্তিশালী অবস্থান নিতে পারে। এই পরিস্থিতি একটি মিউচুয়াল সেটেলমেন্টে পরিণত হয়েছে, যেখানে কোনো পক্ষই চূড়ান্ত জয়ী হতে পারছে না, আবার কোনো পক্ষই চূড়ান্ত হার মেনে নিতে রাজিও নয়। এর ফলে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবং মানবিক বিপর্যয় বাড়ছে। যুদ্ধ কোনো সমাধান নয়, এটি কেবল ধ্বংস ও দুর্ভোগ বয়ে আনে। এই সংঘাতের ফলে সৃষ্ট মানবিক দুর্ভোগ, যেমন বেসামরিক হতাহত, বাস্তুচ্যুতি এবং শিশুদের উপর মানসিক প্রভাব, বিশ্বকে একটি গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। চূড়ান্ত শান্তি আলোচনা তখনই সফল হবে যখন উভয় পক্ষই উপলব্ধি করবে যে সামরিক সমাধান আর সম্ভব নয় এবং তাদের নিজ নিজ জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে আপোষ করাই একমাত্র বাস্তবসম্মত পথ। ডিপ্লোম্যাটিক সলিউশনই একমাত্র পথ যা এই বিপর্যয়কে থামাতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ পৃথিবী নিশ্চিত করতে পারে।